আমি অনেক আগে লোটাস কামাল ভাইকে বলেছিলাম যে আপনি আমাকে একটা বছর সুযোগ দেন। আমি বলি যে সেই চ্যালেঞ্জটা আমাদের দিক না দেয় না কেন, এত ভয়ের কি আছে? কোচিং তো এটা রকেট সায়েন্স না কোনো। আমি যখন 2006 লেভেল 3 কমপ্লিট করি, মাই ভিশন ওয়াজ আমি ন্যাশনাল টিমের দায়িত্ব নিব, বাংলাদেশকে নেতৃত্ব দেবো, এটা আমার সম্পূর্ণ চ্যালেঞ্জ ছিল। বোর্ড যদি আমাকে বলে যে আমাকে কোনোদিন হেড কোচের দায়িত্ব দেবে, তো অবশ্যই আমার বোর্ড ডিরেক্টর ইজ নট মাই পজিশন। আমি মনে করি আমি কোচিংটাকে মাঠটাই পছন্দ করি বেশি আসলে। ডিপিএলে আনবিটেন দল আবাহনীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, যদি ভুল না করে থাকি, লিস্ট এ মর্যাদা পাওয়ার পর আবাহনীকে আপনি 5টা ট্রফি জিতিয়েছেন, সব মিলিয়ে 8টা। এবার আনবিটেন চ্যাম্পিয়ন, কিভাবে দেখছেন আসলে? মানে ডেফিনেটলি ভেরি হ্যাপি। এক কথায় ভেরি হ্যাপি যে যেরকম আমার এক্সপেক্টেডই ছিল। আমি লিগ শুরুর আগে একটা মিডিয়াকে যদি জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে একটা ম্যাচ যদি আমি হারি, আই উইল বি মানে কষ্ট পাবো আমি এই দল নিয়ে হাঁটতে। বাট ইট ওয়াজ টাফ, মানে যখন প্লেয়াররা থাকেন, আমি লাস্ট 2টা ম্যাচ স্পেশালি আমার 12টা প্লেয়ার নাই, 10 জন ন্যাশনাল টিমের সাথে খালেদ আর জয়ের ইঞ্জুরি আমাকে খুব কোণঠাসা করে দিয়েছিল। তো তখন তো আসলে মানে জিতবো কি জিতবো তখন 50-50। আমার ফুল স্ট্রেংথ থাকলে আমি এক কথায় বলতে পারি আমরা আমাদের কাছাকাছি কোনো দল খেলতে পারিনি আসলে আমাদের সাথে এবার। বাট যখন আমার স্ট্রেংথটা কমে গেল, তখন এই বাচ্চা ছেলেগুলো যারা আসলো তাদেরকে তো আমি মানে আশা করতে পারি না, তারা এই ম্যাচুরিটি নেই, তাদের এক্সপিরিয়েন্সই নেই। বাট তারপরে মাশাআল্লাহ যারা ছিল, মোসাদ্দেক, সাব্বির, নাইম, লিড, বিজয়, রাকিবুল, নাহিদ, এই 6টা প্লেয়ার ছিল, তারা লিড ফ্রম দ্য ফ্রন্ট। সত্যি কথা বলতে, তারা দে বোল্ড ওয়েল, দে ব্যাট ওয়েল। তো ওই জন্য আমাদের জন্য যে মোসাদ্দেক অ্যান্ড সাব্বির প্লেড সাম ব্রিলিয়েন্ট ইনিংস। মোসাদ্দেকের আমার মনে হয় মোসাদ্দেকের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ইন ঢাকা প্রিমিয়ার লিগ, বা ওর অন্যান্য সব ইনিংস থেকে আমি মনে করি ব্রিলিয়েন্ট ইনিংস মডার্ন, যেটা 101 বলে 133 করলো, সাব্বিরের 91 কিংবা আজকের বিজয়ের 100। তা আমি মনে করি সব মিলিয়ে মানে আই ওয়াজ ভেরি হ্যাপি যে এই দল নিয়েও আমরা শেষে 2টা ম্যাচ ভালো জিতে পেরেছি। মডার্ন দলকে হারিয়েছি, আজকে শাহিনপুর সাথে জিতেছি। তা মানে আই এম ভেরি হ্যাপি যে আনবিটেন চ্যাম্পিয়ন হতে। ঘরোয়া লিগগুলোতে যদি দেখি, খালেদ মাহমুদ সুজনের কোচিং ক্যারিয়ারের ধারে কাছে কেউ নেই। এক কথায় চ্যাম্পিয়ন কোচ। সেই চ্যাম্পিয়ন কোচকে আমরা অদূর ভবিষ্যতে ন্যাশনাল টিমের কোচ হিসেবে দেখতে পারবো কিনা, বা ওই ইচ্ছা পোষণটুকু নিশ্চয়ই আপনার মধ্যেও আছে। অবশ্যই আমি কোচিং শুরু করি এই স্বপ্ন নিয়ে আসলে। আমি যখন 2006 লেভেল 3 কমপ্লিট করি, আমার মাই ভিশন ওয়াজ আমি ন্যাশনাল টিমের দায়িত্ব নিব, বাংলাদেশকে নেতৃত্ব দেবো, এটা আমার সম্পূর্ণ চ্যালেঞ্জ ছিল। আই ওয়াজ ভেরি ক্লোজ টু ইট, একসময় ম্যাচিং করছিলাম। বাট আমাদের দেশে আসলে যেটা হয় যে আমাদের মূল্যায়নটা খুব কম হয় আসলে, এবং আমাদের চিন্তাটাও খুব কম হয়। আমাদের অ্যাবিলিটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আসলে যারা আমাদের অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন করেন, আসলে তাদের ক্রিকেট চ্যালেঞ্জটা আমারও মাঝে মনে হয় যে তারা কতটুকু কোচিং বুঝেন। আসলে কোচিং ইজ ভেরি ফিক্সড টেকনিকের একটা খেলা আপনি প্ল্যানিং। আপনি ইংলিশ কথা বলতে পারবেন, কম্পিউটার চালাতে পারলে আপনি ভালো কোচ হবেন, দ্যাটস নট রাইট অ্যাকচুয়ালি। আমরা অস্ট্রেলিয়ার কোচদের প্রতি খুব ঝুঁকে পড়ি। অস্ট্রেলিয়ার ক্রিকেট কালচার আমাদের কালচার তো এক না। সুতরাং একটা ছেলে লোক যখন আসবে, সে তার কাজের জন্য 2 বছরের জন্য তার নাম কামি হয়তো চলে যাচ্ছে, আমি টেস্ট টিমের কোচ আছে, বাট কে বাংলাদেশকে তার বুকে ধারণ করে আসলে, সত্যি কথা বলতে পারে। তাই আমি বলছি না, আমি ইমোশনাল কথা বলতে চাই না। আমাদের প্রফেশনাল যদি আমরা কাজ না করতে পারি, আমাদের কোনো সময় দেখাও হয় না। আমাদেরকে যদি একটা লম্বা সময় দেওয়া হতো যে তোমাকে 1 বছরের বা 1.5 বছর 2 বছরের দায়িত্ব দেওয়া হলো, ইফ ইউ পারফর্ম ইউ স্টে, ইফ ইউ ডোন্ট পারফর্ম, আমি বলি যে সেই চ্যালেঞ্জটা আমাদের দিক না দেয় না কেন, এত ভয়ের কি আছে? আমরা বাংলাদেশে হারি অনেক সময় না, বিদেশি কোচদের নিয়েও আমরা হারি। সেই চ্যালেঞ্জটা আমাদের এত ভয় কেন সবার? চ্যালেঞ্জটা একটা দিক, যদি আমরা না পারি আমরা নিজেরা সরতে, আমরা বলবো না যে আমরা কাজ করতে চাই, কিন্তু যদি আমরা মানে সেটা আমরা পারি, আমাদের যদি সেই ফ্যাসিলিটিস দেওয়া হয় যেটা একটা ন্যাশনাল কোচ কারণ বাংলাদেশ টিম দিচ্ছে, তো সেরকম সাপোর্টিং স্টাফ দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, এই প্র্যাকটিস ফ্যাসিলিটি দেওয়া হয়, কেন পারবো না? না পারার তো কিছু না, সব ছেলেকে তো আমি চিনি। তো আমার জন্য এটা আমার মনে হয় যে সেটা হয় না, কিন্তু আমার মনে হয় আমাদের সেই পালসটাই হয়নি। কেন হয়নি সেটা আমি বলতে পারবো না। ইন্ডিয়া সেটা অনেক দিন আগেই করিয়ে দেখিয়ে দিয়েছে, পাকিস্তান করেছে, শুধু আমরাই পারছি না, আমরাই পিছিয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়া তো আর বাংলাদেশের কোচ নেয় না, বা এরা কোচ দেয় না। এখন আপনি বলবেন যে আমাদের ক্রিকেট কালচার এখন কম হয়নি, অনেক দিন হয়ে গেছে। সুতরাং এখন বলতে হবে না যে কোচিং তো এটা রকেট সায়েন্স না কোনো। এছাড়া আপনি আপনার ক্রিকেট নলেজ জ্ঞান, এবং আপনি যখন লেভেল 3-4 করবেন, আপনার যদি ওই থাকে, আপনি যদি রেগুলার কোচিং করান, তা আপনি তো এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে। সুতরাং আপনি যখন আমি মনে করি একটা সিনিয়র টিমের সাথে কাজ করা থেকে যখন আপনি আন্ডার 13, 15, 17 কাজ করবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স বেশি, বিকজ আপনি ইউ উইল আনসার লট অফ কোয়েশ্চেন ওই বাচ্চাদের, তো তখন আপনার এক্সপিরিয়েন্স আরও ডেভেলপ করে। সুতরাং এই লেভেল পর আমরা করে এসেছি। আমি সেই 2006 আন্ডার 13, লিটন যখন আমার ফার্স্ট ব্যাচের ছেলে আন্ডার 13-এ, তো আমি তো এগুলো সব করে এসেছি। মানে আমার এক্সপিরিয়েন্স এখন মাশাআল্লাহ অনেক বছর হয়ে গেছে, প্রায় আমি 17, 18, 19 বছর হয়ে গেছে কোচিংয়ে আমার। তো তারপরেও আমাদেরকে ভরসা করতে পারে না, কষ্ট হয় এটা আসলে। যদি আমি এখন বোর্ড ডিরেক্টর, বোর্ড কোচ হতে হলে আমি সুতরাং বোর্ড যদি আমাকে বলে যে আমাকে কোনোদিন হেড কোচের দায়িত্ব দেবে, তো অবশ্যই আমার বোর্ড ডিরেক্টর ইজ নট মাই পজিশন। আমি মনে করি আমি কোচিংটাকে মাঠটাই পছন্দ করি বেশি আসলে। সেক্ষেত্রে এই যে আপনি যেটা বলছিলেন যে আপনি একজন নিজের বোর্ড পরিচালক, এবং এই ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো নিশ্চয়ই আপনারও ইনপুট দেওয়ার আছে। আপনি কি কখনো ওই অর্থে
পাপন ভাই আপনার খুব কাছের মানুষ, পাপন ভাইয়ের কাছেও কি সেই ইচ্ছা পোষণ করেছিলেন কখনো, কিংবা কোনো বোর্ড ডিরেক্টরদের সাথে আলোচনার খাতিরও কি এরকম ইচ্ছা পোষণ করেছিলেন যে আমার এরকমটা আছে? আমি অনেক আগে লোটাস কামাল ভাইকে বলেছিলাম যে আপনি আমাকে একটা বছর সুযোগ দেন, আমার হাতে দায়িত্ব দেন, আমি আমার নিজের কোচিং স্টাফ ঠিক করব, লোকাল ছেলেদের নিয়ে বিদেশি নিয়ে, সেটা আমার ব্যাপার। আপনি আমাকে যে টাকা বিদেশি দিচ্ছেন তার অর্ধেক টাকা আমাদেরকে দিয়েন, তাহলেই হবে। সাহস পাইনি কেউ। আর পাবন ভাইকে ওইভাবে বলা হয়নি আসলে, কারণ আমি এখন এই বোর্ডেই আছি, আমি এই বোর্ডের পালস বুঝি, যে এই বোর্ডের পালসে লোকাল কোচদেরকে সুযোগ পাওয়ার কোনো সুযোগই আমি দেখি না, সেটা চিন্তা দেখি না। কারণ ওই কেউ যে চিন্তা করে বোর্ডে একটা কথা বলবে না, আমাদের সুজন ভালো কাজ করছে, আমাদের সালাউদ্দিন ভালো কাজ করছে, এই কথাটাও শুনি না। এই কথাটা যখন আমি নিজের কথা নিজে বলতে, তো আমি পারি না, আমি নিজে ঢোল পিটাতে পারবো না। সেটা যখন শুনি না তখন এটা বলিও না আসলে, আমি যেটা বলে নিজে ছোটো হয়ে মনে করি না যে ইয়ে হবে। কারণ একসময় যদি তারা চিন্তা করেন না আমাদেরকে একটা সুযোগ দিবেন, বা সুযোগ না, আমি এরকম চাই না যে আপনি ইন্টারিমে আমাকে একটা ট্যুর দিলেন, এরকম আমাকে দিলে আমাকে সময় দিতে হবে। কারণ একটা কোচের একটা প্ল্যানিং করে আপনি যখন আপনার মতো আগাবেন, তখন আপনার সময় লাগবেই। তো বাট আমি নো কমপ্লেন, আমি এটা এমনিই বলছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমার কোচিং ক্যারিয়ার যখন শুরু করি, আমি খেলা ছেড়ে যখন কোচ, আমি অনেক আগেই খেলা ছাড়ার সাথে আমি কোচিং করি। আমার কিন্তু এই স্বপ্নটাই ছিল যে আমি জাতীয় দলে কাজ করবো, কিন্তু এই স্বপ্নটা আসলে অনেক ফিকে হয়ে গেছে এখন, সত্যি কথা বলতে গেলে। মানে ফিকে বলতে যাচ্ছেন যে অদূর ভবিষ্যতেও কি আসলে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ? ক্ষীণ বলতে পারেন, কারণ আমি দেখছি যে কী মানের কোচ বাংলাদেশে আসে, সেই মানের কোচ যে আমাদের থেকে খুব বড় মানের কোচ আসে তা না। কোন দিক থেকে আমাদের থেকে বড় মানের আমি এটাও বুঝি না আসলে মানুষ আছে। তারপরেও বলি যে যখন এরকম আসে, তখন মনে করি যে না, আসলে ইচ্ছা থাকলে আমাদের হয়তো অনেক আগেই নেওয়া হতো, সেটা হয়নি বলে এটা না আর ইয়ে করি না। আই এম এনজয়িং মাই কোচিং ক্যারিয়ার। আমি বাচ্চাদের সাথে কাজ করি, আমি এখন রাজশাহী একাডেমিতে কাজ করি, বাংলা ক্রিকেট একাডেমিতে। আমি আবুনির জন্য কাজ করি আজকে প্রায় 12-14 বছর। তো আমি হ্যাপি, আমি হ্যাভি। আমি বেক্সিংগো গ্রুপের ক্রিকেটের সাথে আছি, সুতরাং আমাকে আরও থেকে 230 দেখতে হয়। মানে মাই লাইফ ইজ উইথ কোচিং অ্যান্ড আই এম থরলি এনজয় করি এটা আসলে। সুতরাং আমি ন্যাশনাল টিমে করলাম কি করলাম না, আমাকে প্রয়োজন আছে কি নাই, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাট আমি যতটুকু করি আমি ওটাতেই খুব হ্যাপি থাকি আসলে এখন। একটু ডিপিএলটা আসতে চাই, এবারের লিগটা ওভারঅল কেমন দেখলেন, কতটুকু কম্পিটিটিভ হলো আপনার কাছে কি মনে হয়? আবুনি ওয়াজ ভেরি স্ট্রং। আমি মনে করি যে আমরা খুব স্ট্রং টিম ছিলাম, সুতরাং আমাদেরকে এই বছর অতটা চ্যালেঞ্জ করতে হয়নি, এক্সেপ্ট যখন আমাদের প্লেয়ার চলে গেল, শেখ জামালের সাথে ওই ম্যাচটা ওয়াজ, ওরা অনেক স্ট্রং হয়ে গেল, সাকিব খেলাতে আমরা অনেক উইক হয়ে গেলাম, প্লেয়ার চলে যেতে। তারপরেও ওই ম্যাচটা চ্যালেঞ্জ ছিল। মোহামেডানের সাথে ম্যাচটা আমরা উইদাউট প্লেয়ার খেলেছি, তারপরে ম্যাচটা জিততে পেরে আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং সেই ম্যাচকে যে আমার মাত্র 6টা প্লেয়ার, আমার মানে রেগুলার 6টা প্লেয়ার নিয়ে আমি ম্যাচ খেলেছি। আর সিটি ক্লাবের সাথে ম্যাচটা ওয়াজ ডিফিকাল্ট। আমরা টসের একটা বাজে কন্ডিশনে ব্যাটিং করেছিলাম, যেখানে আফিফ ওয়াজ ব্রিলিয়েন্ট একটা ইনিংস খেলাতে আমরা 217 করে ওই খেলাটা ডিফেন্ড করেছিলাম। দ্যাট ওয়াজ ভেরি গুড। তো মানে সব মিলে চ্যালেঞ্জ ছিল, বাট মানে আমি বলবো যে প্রতি বছর যেরকম চ্যালেঞ্জ থাকে, আমি একটু কমফোর্টেবল ছিলাম এবার। সেটা আমি মনে করি প্লেয়ারদের জন্য, তাদেরকে আমি থ্যাঙ্কস দিই। আবুনি টিম একসময় 11 জন করাটাই খুব ডিফিকাল্ট গেছিলো, বাট প্রত্যেকটা প্লেয়ারের স্যাক্রিফাইস ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনি অনেক ইন্টারভিউ দিচ্ছিলেন, এক ইন্টারভিউর ফাঁকে আপনি বলছিলেন যে আসলে যেহেতু আপনার টিমে ন্যাশনাল টিমের খেলোয়াড় বেশি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, মেবি 10 crore এরকম আপনার বাজেট ছিল। তো এক্স্যাক্টলি আসলে একটা টিম গঠন করতে গেলে তো আসলে একটু ব্যয়ই করতে হয়, যদি চ্যাম্পিয়নশিপের জন্য কেউ আসলে করে থাকে, তাই তো? অবশ্যই আমরা তো সবসময় চ্যাম্পিয়ন দল করি, এবং আমরা এবছর যেহেতু ন্যাশনাল টিমের অনেক কমিটমেন্ট ছিল, আমরা জানতাম সেটা, ক্যালেন্ডারটা আমরা যেহেতু জানি, তা আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে হয়েছে যে এই জায়গায় খেলবে, ওর জায়গায় খেলা, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তো ওটা করতে গিয়ে আমাদের বাজেটটা অনেক বেড়ে গেছে, এবার 9 কোটি 80 লাখ টাকা। আমি থ্যাঙ্কস যে আপনি যে ক্রিকেট চেয়ারম্যান বা ক্রিকেটের সাথে যারা আছেন, আমাদের প্রেসিডেন্ট স্যার আছেন, মল্লিক বা সেক্রেটারি আছেন, ওনারা সবাই সেই বাজেটটা এগ্রি করে, এবং আমরা সেভাবেই দলটা করি। এবং এটা পুরোটাই আসলে এত বাজেটের দল ছিল, শুধুমাত্র প্লেয়ার পেমেন্ট, প্লেয়ারের বাইরে তো অনেক আরও খরচ থাকে আনুষঙ্গিক। আপনি জানেন যে ড্রেস বানানো, ট্রেন চালানো, বল কেনা, তো এগুলো সবই মানে একটা বাজেটের ব্যাপার থাকে। বাট হয়তো বা এন্ড অফ দ্য ডে প্রিওরা বেসিস গেলে হয়তো বা কিছুটা পেমেন্ট কমে যাবে, বাট তারপর আমাদের রিয়েল পেমেন্ট ছিল, যেটা বিপিএলের যে কোনো দলের থেকে অনেক বেশি। সুতরাং আপনি তারপরে আমরা ধরেন এই মানে বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ টিভিতে দেখানো হয় না, তারপরে যে ক্লাবগুলো এতটা খরচ করে আমার আমি বলি যে কেন করে আমি জানি না। মানে তারা মানে প্রিমিয়ার লিগটা এত প্রেস্টিজিয়াস, তখনই বোঝা যায়। বিপিএলটা তো আমি মনে করি যে ধরেন একটা ওই সময় মানে আগে যেভাবে শুরু হয়েছিল বিপিএলটা, এখন তো সেটা একটা ছন্দপতন আছেই। বাট ডিপিএলে কিন্তু এই মানে যেভাবে করে এই যে প্রেস্টিজিয়াস ব্যাপারটা,
এটা কিন্তু সব কিছু মোহামেডান শিবির বলেন, আবনী শিবির বলেন, প্রাইম ব্যাংক বলেন, শেখ জামাল বলেন, সবাই দে অল ওয়ান্টস টু বি চ্যাম্পিয়ন। একটা ফাইট হয়, চ্যাম্পিয়নশিপ হয়। সুতরাং লিগ ওয়াজ ইন্টারেস্টিং, ভালো লিগ হয়েছে, খারাপ ছিল না, একটা সময় ওয়াজ চ্যালেঞ্জিং ছিল, বাট আমি মনে করি উই প্লেড সো ওয়েল যে আমাদের এই চ্যালেঞ্জটা পরে ছিল না। এত সুন্দর একটা লিগ হওয়ার পরে কিন্তু কিছু প্রশ্ন ওঠে যে প্লেয়ারদের ঠিকমতো পেমেন্টটা না পাওয়া, দু একটা ক্লাব নিয়ে আসলে প্রশ্নগুলো সবসময় ওঠে। এবারও আমরা দেখেছি যে এরকম কিছু প্রশ্ন উঠেছে, এবং যিনি এই টুর্নামেন্টের যিনি মূল কর্ণধার সিসিডিএম চেয়ারম্যান, তারও একটা টিম আছে। আমরা দেখেছি যে কবের সাথে একটা বৈঠক হয়েছিল, সেই কবের বৈঠক শেষে কবের একজন সদস্য তিনি আসলে ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন যে সিসিডিএম চেয়ারম্যান যখন বলে তার টিমের কোনো প্লেয়ার খারাপ খেলেছে জন্য তাকে পেমেন্ট কম দেওয়া হয়েছে, অ্যাজ এ কোচ কিংবা অ্যাজ এ টিম ম্যানেজমেন্টের একজন পার্ট, এই জিনিসগুলো আসলে দৃষ্টিগত কত? আমি এবার কোনো টিম মেনশন করতে চাই না, বলতে চাই না। আমি বলতে চাই যে যেই যাভাবে কথা হয়েছে, বাট প্লেয়ার ডিজার্ভ করে তারা ফুল পেমেন্টটাই। মানে এন্ড অফ সিজন শুরুতে আমি তো জানতাম না যে এই বছর বিজয় 500 রান করবে। এটা খুবই, বিজয় যদি 100 রান করতো বা 200 রান করতো হয়তো বিজয় আমার টিমে খেলতো না, বাট ও তো পেমেন্ট পাবেন এটা হতে পারে না, ঠিক না? ও তো ডিজার্ভ করে এই পেমেন্টটা। আর বিজয় যদি আমরা বলতাম, তাহলে বিজয়কে আমার এইভাবে বলা ছিল, বিজয় তুমি 500 রান করলে তুমি কিন্তু 2 টাকা পাবা, 500 রান নিচে করলে তুমি কিন্তু ওই 2 টাকা পাবা না, তখন তুমি 1 টাকা 4 আনা পয়সা পাবা। তো এটা তো আগেই বলে নেওয়া ছিল। তাহলে যদি আপনি 500 উপরে করেন তাহলে কি আপনি 2 টাকা জায়গায় 5 টাকা দিতেন না? সুতরাং আমার কথা হচ্ছে যে এইগুলা আসলে আমার মনে একটা কন্ট্রাক্ট থাকা উচিত, যেটা প্লেয়ারদের কাছে থাকা উচিত, যে কন্ট্রাক্টটা প্লেয়ার অনেক সময় আমাদের মুখের কথা হয়তো অনেকে সাইন করে দিচ্ছে, বাট ক্লাব অ্যান্ড প্লেয়ার্স দুই পার্টির সাইন করা পেপার এগ্রিমেন্ট থাকা উচিত, যাতে বিকজ এন্ড অফ দ্য ডে দিস দেয়ার ক্যারিয়ার, দিস দ্য ব্রেড অ্যান্ড বাটার। কারণ আপনি যখন খেলা ছাড়বেন, কয় বছর খেলবেন? ক্রিকেট এমন একটা খেলা যেটা আপনি 36-37 বছরে রিয়েট করতে হবেন, দেন হোয়াট উইল ইউ ডু? তো এই পয়সা নিতে সে টাকাটা জমায়, তার ফ্যামিলি চালায়, এন্ড অফ দ্য ডে এখন খেলা ছাড়া একটা বিজনেসের কথা চিন্তা করে। এভাবে তার রান, মানে একটা ছেলে তো আর একটা ইউনিভার্সিটি গোয়িং বয় না, সে তার 14-15 বছর ক্রিকেট খেলা শুরু করে, পড়াশোনা অনেক ক্ষতি করে সেইটা করে, তো এটার পেশা, তার পেশা যদি তখন টাকা না পায় তাহলে ঠিক না। আমার মনে হয় এটা আমাদের সব ক্লাবকেই আরও চিন্তা করতে হবে। যদি আপনার কাছে এত টাকা না থাকে, আপনি এত টাকা বাজেট করে টিম করেন না, ছোটো ধরো যেরকম আপনি টাকা দিতে পারবেন, ইউ গেইন কনফিডেন্স ফ্রম দ্য প্লেয়ার্স। তো আপনি যদি ভালো করতে চান, তো আপনি যতটুকু 10 টাকা দিলে 10 টাকাই দেন, দেখবেন আপনার প্লেয়ার আপনার যত জান দিয়ে খেলবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।